সুপ্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আসলে আমরা কথা বলতে যাচ্ছি যে খাগড়াছড়ির গুইমারা ট্র্যাজেডি, যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে স্যাটেলারদের সাথে এবং ওইখানকার মারমা, চাকমা বিভিন্ন জাতি উপজাতি গোষ্ঠীর সাথে হয়েছিল। সেই বিষয়ে আমরা এখন কথা বলবো আমাদের মারমা সম্প্রদায়ের এক ভাইয়ের সাথে, যিনি সেদিনকের পুরো ঘটনাটাই আপনাদের কাছে তুলে ধরবেন। এর ভিতরে আমাদের যদি দুই একটা প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো করব। এবং আপনারা জানেন যে যে ট্র্যাজেডিটা হয়েছে সেটা এখন আমাদেরকে পত্রপত্রিকার মাধ্যমে যেভাবে শোনানো হচ্ছে তা আমরা একতরফা জানি। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যে আমরা মারমা উপজাতি গোষ্ঠী যেটা আছেন এই সম্প্রদায়ের লোকজন থেকেও আমরা কিছু শুনি, যেটা শোনা আসলে আমাদের সকলেরই প্রয়োজন। তো আসুন আমরা আমাদের সেই ভাই থেকেই শুনি। ভাই, আপনার আপনাদের মারমা উপজাতিদের আমাদের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, নমস্কার। তা আপনি কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনি কি আসলে আপনাদের এই যে মারমা বা চাকমা যারা উপজাতি আছে তাদেরকে আপনার ভাষায় কিছু বলতে চান কিনা, যাতে তারাও আপনার বুঝে যে না, ওনাদের সম্প্রদায়ের কেউই আমাদের সাথে কথা বলছে? তো ঠিক আছে। আমি আমাদের মারমা ভাষায় একটু কথা বলবো, শুভেচ্ছা জানাবো। কুংসুগো বাংলা বা গেনি nga hakra guimarama hoja ঘটনা গইব gini I drama চিকা abro hulete কুংসুগো কিছু তামারে। জি, রাসেদ ভাই। জি। আচ্ছা, ওই দিনকার ঘটনাটা গেনি কি আমাদের দর্শকদের জন্য একটু বলবেন আপনি? আসলে ওই দিন আপনার তেইশ 23শে সেপ্টেম্বর, আহ, এই যে যে একজন আমার কমিউনিটি মারমা যে দর্শন শিকার হয় 23 তারিখ রাত্রে, মেবি রাত 9টা 9:30টার ভিতরে ঘটনাটা সংঘটিত হয়। পরিবাররা রাত 11টা 11:30টার দিকে একটা জায়গাতে মেয়েটাকে পায়। পরবর্তীতে তারা বাসায় নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়। পরের দিন 24 তারিখে আহ যুগ্ম ছাত্র জনতা নামে একটা প্রতিবাদে, বিচারের দাবিতে একটা বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিল থেকে আপনার ঘোষণা দেওয়া হয় একটা কর্মসূচি, সেটা হলো অর্ধ অবরোধ কর্মসূচি দেওয়া হয়। অর্ধ অর্ধ অবরোধ কর্মসূচিতে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যে খুব জনসমর্থন, আদিবাসীদের মধ্যে কিংবা বাঙালিদের মধ্যে। আহ, কেউ কখনো ওখানে সাংঘর্ষিক পর্যায়ে যায়নি। সুস্থভাবে অর্ধ অবরোধটা পালিত হয়েছে। পরবর্তীতে পরের দিন তারা ঘোষণা দেয় যে আগামীকাল নারী সমাবেশ হবে। ঠিক 25 তারিখে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে যুগ্ম ছাত্র জনতা। নারী সমাবেশ থেকে সুশৃঙ্খল ভাবে সমাবেশ হয়, মিছিল করে, বিক্ষোভ মিছিল করে আসার পর চঙ্গিসকা নামক স্থানে তারা সমাবেশটা করা হয়। সমাবেশের আহ, ঠিক মাঝখানে যখন শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনী একটা টহল গাড়ি মানে হঠাৎ করে ওই সমাবেশের মধ্যে ঢুকে যায়। তো এখানে কিছু ছেলেরা এটাকে মানে ভালোভাবে নেই। তো ছেলেরা উঠে আসলো গাড়িটাকে ব্যাকআপ করানোর জন্য। এর মধ্যে যারা সিনিয়র পর্যায়ে ছিল, আমরা ভিডিওতে যেটা দেখতে পেয়েছি, তাকে গাড়িটাকে সেফটি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গাড়ি ব্রেকে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে কিছু কিছু ছেলে রাগ, অভিমানটাকে প্রকাশ করতে গিয়ে কিছু ইট পাটকেল ছোড়া হয়। ইট পাটকেল ছোড়ার পরে সেনাবাহিনী একটা গাড়িতে বা
ইট গ্লাস ভেঙে যায় এবং মনে হয় ওখানে তাদের দাবি হলো একটা সেনাবাহিনী সদস্য ওখানে আহত হয়। এটাকে নিয়ে শুরু হয়ে গেল ষড়যন্ত্র, যে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, যে সেনাবাহিনীর টহল গাড়ির উপরে আহ উপজাতি সন্ত্রাসীরা হামলা করে। এভাবে করে একটা সোশ্যাল মিডিয়াতে এটা এবং লোকাল পত্রিকা থেকে শুরু করে জাতীয় পত্রিকাতে যারা প্রতিনিধি ছিল তারা ওইটাকে ওইভাবে হাইলাইট করা শুরু করলো। যা হোক, যুগ্ম ছাত্র জনতা যারা ছিল, মেবি আরেকটু আরেকটু আমি একটু সামনে আসি। আহ, আপনার বিক্ষোভ সমাবেশের যেদিন অবরোধ হয়, অর্ধ দিবস অবরোধ হয়, ওই দিনে যে সমন্বয়ক ছিল উকিয়ানু মার্মা নামে একটা ছেলে, তাকে সেনাবাহিনী রাত 8:30টার দিকে মেবি একটা এলাকা থেকে তাকে জোরপূর্বক হাতাহাতি করে, মানে টর্চারিং করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ক্যান্টনমেন্টে। এই অবস্থা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, আহ, দেখা যায় খাগড়াছড়ি সদরে বিভিন্ন এলাকা থেকে মানুষ গাড়ি রিজার্ভ করে এসে ক্যান্টনমেন্ট ঘেরাও করার পর্যায়ে পর্যন্ত চলে গেছে, উত্তেজিত জনতা। পরবর্তীতে সেনাবাহিনী জুন কমান্ডারে শুভবুদ্ধি উদয় হওয়ার কারণে ছেলেটাকে 1 ঘন্টা মতো রেখে ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়। পরের দিন ছেড়ে দেওয়া হয়। এই বিক্ষোভ মিছিল যেটা হয় নারী সমাবেশ, এই নারী সমাবেশ থেকে যে ঘোষণাটা হয় যে আগামীকাল সারাদিন ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধের ডাক প্রেক্ষাপটে সাধারণ জনতা এই দর্শন বিচারের যে অবরোধ ডাকা সর্বসাধারণ জনতা যেই যেখানে ছিল ওই অবস্থান থেকে অবরোধ করার জন্য নারী পুরুষ ছাত্র জনতা জনতারা সবাই রাজপথে নামলো, অবরোধ পালন করতে লাগলো। পরবর্তীতে দেখা যায় এটাকে সেনাবাহিনী বিভিন্নভাবে বিভিন্ন অবরোধকারীদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু ওই ধরনের শৃঙ্খলতা বা সমস্যাটা হয়নি। এদিকে সোশ্যাল মিডিয়াতে আপনি আরেকটা জিনিস ভাইরাল হলো কি, আহ, পানছড়ি রোড, যেটা খাগড়াছড়ি সদরকে পানছড়ি যাওয়া হয়, একটা লাশ নিয়ে যাওয়া হয়েছিল একটা চাকমা কমিউনিটি অ্যাম্বুলেন্স গাড়ি। এখানে অবরোধকারীরা যেহেতু ঘোষণা ছিল তাদের যে বিভিন্ন সাংবাদিক কিংবা ধর্মীয় কাজে এবং অ্যাম্বুলেন্স এগুলো যাতে তাদেরকে অবরোধের বাইরে রাখা হয়, তাই ঘোষণা দেওয়া হয়েছিল ওইদিন। কিন্তু অবরোধকারীরা ঠিকই ছেড়ে দিয়েছে গাড়িটাকে। ছেড়ে দেওয়ার পরে আরেকটু সামনে যাওয়ার পরে কিছু বাঙালি উচ্ছৃঙ্খল বাঙালিরা ও অ্যাম্বুলেন্সকে ধরে গাড়ি ভাঙচুর করা হয়। এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেল যে ভারী সন্ত্রাসীর অবরোধ পালন করতে গিয়ে অ্যাম্বুলেন্সকে পর্যন্ত তারা ছাড় দেয়নি, ভেঙে দিয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা প্রভাবিত করলো। পরবর্তীতে আমরা 2টা থেকে আরেকটা পরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, সদর উপজেলা ওইদিকে আহ, কিছু উচ্ছৃঙ্খল, বলবো আমি উচ্ছৃঙ্খল সেতালার বাঙালি যা কার ইন্ধনে আমি এটা বলতে পারবো না ঠিক, তারা গিয়ে সদর উপজেলা পরিষদ ভবন যেটা আছে এখানে গিয়ে তারা অবরোধকারীদেরকে হঠাৎ অতর্কিত হামলা করে, অতর্কিত হামলা করে এটা প্রায় ঘন্টাখানিকে আহ, আহ, পাল্টা হওয়ার পরে চেতলা বাঙালিদের সাথে যারা অবরোধকারী ছিল আদিবাসী ছাত্র যুব জনতা যারা ছিল তারাই তাদের সাথে পাল্টাপাল্টি হয়। হওয়ার পরে ঘন্টা খানিকের মধ্যে সেনাবাহিনী এসে জোন কমান্ডার এসে নিজেই এটা সমাধান করে দিয়ে গেল। পরবর্তীতে এটা উপজেলা পরিষদের সাথে টঙ্গিস্তার কিন্তু দূরত্ব বেশি না। আহ, পরবর্তীতে সেনাবাহিনী টঙ্গিস্তারকে ব্যারিকেড দিয়ে আদিবাসীদেরকে এক সাইড রেখে যারা অবরোধকারীদেরকে প্রতিহত করেছিল বা করেছিল, তারা মহাজন পাড়া নামে একটা চাকমা কমিউনিটি, আমাদের একটা এলাকা আছে মহাজন পাড়া, ওখানে গিয়ে তারা অ্যাটাক করলো। ওখানে গিয়ে সেনাবাহিনী কোনো যারা সেতালা বাঙালিরা এই আদিবাসীদের এলাকা হামলা করলো, ওখানে তারা প্রতিরোধের জন্য যায়নি। আহ, প্রতিরোধের জন্য তারা গিয়েছে কিন্তু অনেক সময় পরে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে তারা ওখানে গিয়েছে। গিয়ে এই 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে অনেকগুলো দোকানপাট লুটপাট হয়, ঘর বাড়িতে ভাঙচুর হয়। এভাবে করে তারা আহ, ঘটনাটাকে এভাবে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাওয়ার পেছনে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করব, তার সেনাবাহিনী ইনভলভ আছে। কারণ তারা ইনভলভ না থাকলে এই পার্বত্য চট্টগ্রামে
এ, সেতালার বলেন সেতালা বাঙালি বলেন, তারা এত সাহস কখনো করে না। তারা তাদের শেল্টার পায়, তাদের সহযোগিতা পায় বলে, প্রশাসনের সহযোগিতা পায় বলে তারা এই জিনিসগুলো করে থাকে। আহ, কোনো একটা ইস্যুকে কেন্দ্র করলে হলে গত বছরে ঠিক এইভাবে ঘটনাটা এভাবে হয়েছিল, যেটা এই বছর এসে হয়েছে মনে হয় যেন এটা সেনাবাহিনী একটা মেটিকুলার ডিজাইন, সাম্প্রদায়িক একটা দাঙ্গা ফাঁদ তৈরি করে। এটা এটা আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে ভারতের একটা ষড়যন্ত্র বলে তারা আখ্যায়িত করার চেষ্টা করে। মেবি এটা যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে এখানে কিন্তু সরাসরি সেনাবাহিনীর একটা ইনভলভ আছে, এবং তারা উস্কাইয়ে দিয়ে এই ষড়যন্ত্র এই ঘটনাগুলো, সহিংসতা ঘটনাগুলো ঘটানো হয়। পাহাড়ি বাঙালিদের মধ্যে ডিভাইড তৈরি করা হয়, মনস্তাত্ত্বিক চেতনা ডিভাইডটা তৈরি করে দেয়। এই কারণে আমরা দেখেছি পরবর্তীতে মহাজনপাড়া মহাজনপাড়া যখন প্রতিরোধ করলো তারা বাঙালিদেরকে, আবার আপনি শাপলা চত্বর কাছাকাছি গিয়ে একটা ব্যারিকেড দিল তারা। দিয়ে তারা কি করলো, এদিকে দক্ষিণ মাথা নামে একটা জায়গা আছে, এখানে আমাদের আদিবাসীদের চাকমা মারমার সম্প্রদায়, বুদ্ধ সম্প্রদায় একটা প্রাচীন একটা বুদ্ধ বিহার আছে, জৈন বুদ্ধ বিহার। ওইখানে গিয়ে তারা হঠাৎ করে আক্রমণ করে। আক্রমণ করার ফলে কিছু ছেলেকে তারা আহ, বাঙালি সেতালাররা কিছু ছেলেকে, দুইজন কি তিনজন ছেলেকে, মেবি দুইজন ছেলে, পরবর্তীতে আরেকজনকে মারা হয়, কুপিয়ে ধা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে এখানে ঠিক এখানে বেশিক্ষণ ইয়া করতে হয়নি সেনাবাহিনীকে, তাৎক্ষণিক সেনাবাহিনী এসে আহ, কথা দিয়েছে যে এই বুদ্ধ বিহারকে জুন কমান্ডার, এটা আমি তাকে ধন্যবাদ জানাবো, যে বললো কি জীবন দিয়ে উনি এই বুদ্ধ বিহারকে রক্ষা করবেন। সাথে সাথে বাঙালিদের উপর যখন অ্যাকশন শুরু হলো, আপনি বিশ্বাস করবেন না, আপনারা আহ, এক সেকেন্ড বাঙালি ওখানে দাঁড়াই থাকেন, একটা পিঁপড়া বাঙালি সেটেলাররা থাকেন। তাহলে তারা চাইলে তো এগুলো সম্ভব। আহ, জ্বলন্ত আগুনে পানি দিতে তারা আহ, পারে, তারা নিভিয়ে দিতে পারে, কিন্তু কখনো কখনো তারা সেটা করে না। তারা এটা একটা ইস্যু তৈরি করে, পাহাড়ি বাংলা একটা ইস্যু তৈরি করে পার্বত্য চট্টগ্রামকে উত্তেজিত করে রাখার জন্য তাদের একটা মেটিকুলার ডিজাইন। এখানে কোনো পার্শ্ববর্তী দেশের কোনো ইনভলভ আছে বলে আমি মনে করি না। পরবর্তীতে পরের দিন আবার কর্মসূচি দেওয়া হয় যে 28 তারিখ, মেবি 28 তারিখে গুইমারাতে যে ট্রাজেডিটা হয়, এটা অবরুদ্ধ পর্বতে আরো বহাল রাখা হয় সন্ধ্যা ভোর 6টা থেকে, ধরেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমরা যে জিনিসগুলো দেখেছি, সুশৃঙ্খল ভাবে অবরোধকারীরা আহ, অবরোধ পালন করছিল, অবরোধ তারা রাস্তায় নেমে অবরোধ পালন করছে। এখানে কিছু সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী এসে তাদের সাথে বাক বিতণ্ডা হয়। বাক বিতণ্ডা বলতে তাদেরকে চলে যাওয়ার জন্য বলে অবরোধকারীরা যাচ্ছে না, যে আমরা অবরোধ করব, আমরা শৃঙ্খলতার সাথে করবো। বাট পরবর্তীতে সেনাবাহিনীর সাথে যখন একটা পর্যায়ে খুব খারাপ পর্যায়ে চলে যায়, তারা বাজারের পাশে ছিল অবরোধ, আহ, বাজার থেকে বাঙালিদেরকে ঢেকে তারা আক্রমণ করলো, এবং পরবর্তীতে তারা গুলি চালাতেও দ্বিধা করে নেয় সেনাবাহিনী। গুলি চালিয়ে আমরা এখানে অনেক গুলিবিদ্ধ হয়েছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন, এবং এখানে স্পট 3জন নিহত হয়। পরবর্তীতে তারা এই দলবদ্ধ সেটেলার বাঙালিদেরকে নিয়ে রামাসু বাজার নামক একটা জায়গা আছে, এখানে 30, 40, 50টা দোকান আছে, আরো বেশি হতে পারে। ওখানে গিয়ে তারা প্রথম পর্যায়ে আক্রমণ করে আগুন লাগিয়ে দেওয়া হয়, লুটপাট করে নিয়ে যায়। যেহেতু সব দোকানগুলো আগুন লাগাতে পারে নাই তারা, তাড়াহুড়া করে পরবর্তীতে সেকেন্ড ধাপে এসে ওরা ভারী গড় থেকে শুরু করে বাদ বাকি যতগুলো দোকান ছিল, ওইখানে তারা এই আবার পুনরায় ওই আগুনটা লাগিয়ে দেওয়া হয়, এবং প্রচন্ড গুলি আওয়াজ শুনতে পায় এলাকাবাসী। মানে ফায়ার কাকে বলে, ফাঁকা গুলি বলেন, যেটা বলেন আপনার, প্রচন্ড আতঙ্ক করানোর জন্য এলাকাবাসীদেরকে প্রচন্ড গুলি এখানে ফায়ার ফায়ার করা হয়। এই তাহলে আপনি গুলিগুলো কারা বলেন, কারা ফায়ার করলো? এখানে সেনাবাহিনী বক্তব্য, সেনাবাহিনী থেকে যে বক্তব্যটা পাওয়া গেছে, দুষ্কৃতকারীরা ফায়ারটা করে। দুষ্কৃতকারীকে এটা সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে দুষ্কৃতকারী কারা, যারা পাহাড়িদের উপরে
আদিবাসীদের উপর আক্রমণ করেছে তাদের সাথে থেকে। তো তাদের সাথে যেহেতু দুষ্কৃতকারীরা দুষ্কৃতকারী তাহলে সেতালা বাঙালিরা ছিল, আমি ব্যক্তিগতভাবে বলবো। আর আরেকটা এটা যে জিনিসটা তো আছে এখানে, যে গুইমারা বাজার, মেন বাজার যেটা গুইমারা বাজারে আহ, সেনাবাহিনীর মদতপুষ্ট একটা সংগঠন আছে ইউপিডিএফ থেকে, ইউপিডিএফ ভেঙে যেটা ইউপিডিএফ ভেঙে যেটা ইউপিডিএফ গণতান্ত্রিক হয়। হ্যাঁ, আহ, ওইটা বাজার অবস্থান করে তখন তারা চাঁদা তুলে ওখানে প্রতি বাজারে তারা মানে বিভিন্ন যারা কলাই ইউপিডিএফ বিক্রেতা গণতান্ত্রিক। আছে। হ্যাঁ, জি জি জি, ওটা গুইমারা বাজার অবস্থান। গুইমারা অবস্থানে একটা বিল্ডিং এর মধ্যে তারা অবস্থান করে বাজার বারে প্রত্যেক বাজারে তারা ওখানে চাঁদা কানেকশন বসে বসে ওপেন ওপেন ভাবে, যেটা এটা প্রশাসনের চোখের সামনে, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে। তাহলে দুষ্কৃতকারী যদি হয় তারা তাদেরকে ডেকে এনে পাহাড়ের উপর হামলা করেছে, ফায়ার করেছে। আর না হলে সেনাবাহিনী নিজে করেছে। আর না হলে বাঙালিদের হাতে, বাঙালি সেনাদের হাতে অস্ত্র দিয়ে তারা পাহাড়ের উপরে আক্রমণ করে। এটা স্পষ্ট কিন্তু তারা বক্তব্যের মধ্যে আসে না, বা বক্তব্যতে আছে দুষ্কৃতকারী। তো দুষ্কৃতকারীর মধ্যে তো তিন বাহিনী আছে এখানে, ইউপিডিএফ থেকে আহ, ভাগ হয়ে যেটা আপনার গণতান্ত্রিক হয়েছে, ইউপিডিএফ গণতান্ত্রিক, আর বাংলাদেশ সেনাবাহিনী ছিল। থার্ড ধাপে আপনার সেতালার বাঙালিরা ছিল। তাদের তিনজনের থেকে তো তারা এই ফায়ারিং গুলো করে এই মানুষগুলো ক্ষয়ক্ষতি হয়। তো এই ক্ষয়ক্ষতি পূরণ কিভাবে করবে? কেউ সন্তান হারালো, বাবা তার সন্তান হারালো, আহ কোনো নারী তার স্বামীকে হারালো, কোনো ছেলে তার বাবাকে হারালো। এই এই ক্ষতিপূরণ কে করবে? আপনি কি আমাদেরকে একটু বলবেন যে সরকার এখন যে প্রেস রিলিজ বা প্রেস ব্রিফিং দিচ্ছে সেখানে বলছে যে ধর্ষণ কাণ্ড হয়ই নাই, এবং ইন্ডিয়ান সেনাবাহিনী নাকি এখানে এসে গোলাগুলি করেছে? না, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা কোনো সত্য হতে পারে না। আমি আপনাকে আরেকটু শেয়ার করি। পার্বত্য চট্টগ্রামে যতগুলো নারী দর্শন হয়েছে, বিশেষ করে পাহাড়ি নারী, আদিবাসী নারীরা কখনো আহ, দর্শনের কোনো পজিটিভ রিপোর্ট কখনো মেডিকেল থেকে আসেনি, মেডিকেল রিপোর্ট। তবে আপনারা জানেন ওই রাঙ্গামাটিতে একটা পজিটিভ আসছে, ডাক্তারও পজিটিভ দিয়েছে, শহীদ তালুকদার নামে একজন ডাক্তার। ওই শহীদ তালুকদার তখন এখানে পরিচালক ছিল মেডিকেলে, রাঙ্গামাটি মেডিকেল কলেজে। উনি যখন পজিটিভটা দেওয়া হয় এখানে, ওনাকে বিভিন্ন দুর্নীতি মামলাতে ঢুকে ওনাকে এমন ভাবে হয়রানি করেছে প্রশাসন এখানে। এটা সরাসরি সেনাবাহিনী বলছিল। এটা আমি, আপনি ওই হিমেল চাকমা নামে একটা আইডি আছে, উনি ওই ওই মামলা ফেস করেছিল সেই সময়। উনি একটা ফেসবুকে সুন্দরভাবে স্ট্যাটাস দিয়েছিল। ওটা হিমেল চাকা, আমি আপনাকে ওইটা পাঠাবো। আপনার হিমেল চাকমা সাংবাদিক একজন, চাকমা কমিউনিটি, রাঙামাটি থেকে। উনি ওই কেসটা ডিল করেছিলেন। তা আরেকটা জিনিস যেটা আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ইন্ডিয়া ইনভলভ ছিল, কিভাবে ইন্ডিয়া ইনভলভ থাকবে এখন? ইন্ডিয়া ইনভলভ না এই জন্য বলবো, যতগুলো সাংঘর্ষিক দাঙ্গাটা হয়েছে আমাদের এখানে, এই যে 23 তারিখ থেকে বলে 28 তারিখ পর্যন্ত, সবগুলো তো সেনাবাহিনী ইনভলভ ছিল। বাঙালিদেরকে উস্কে দিয়ে তারা এই 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 সংঘর্ষটা ঘটানো হয়েছে। তাহলে আপনি বলেন এখানে কিভাবে ইনভলভ থাকে? আচ্ছা, এটা একটা, এটা একটা মিথ্যা ভানোয়াট। তারা দেশবাসীদেরকে বিভ্রান্ত করার জন্য বা অন্যদিকে নেওয়ার জন্য আন্দোলনটাকে এটা এভাবে করা হয়েছে, সাজিয়েছে তারা। আপনি একটা জিনিস খেয়াল করে, যেসব ছেলে পোস্টমর্টম করা হয়েছে যারা মারা গেছে, আপনি দেখেছেন তাদেরকে কিভাবে রিপোর্ট তৈরি করেছে পুলিশ। সম্পূর্ণ মিথ্যা। শুধু একটা কথা সত্য আছে এখানে, যে যে জায়গাতে অবরোধকারীদের সংঘর্ষ হয়, রামসু বাজার পর্যন্ত যে দূরত্বটা, শুধু ওই দূরত্বটা তারা সঠিক দিয়েছে। আর সম্পূর্ণটা তাদের মন গড়া ইচ্ছা মতো তারা আহ, এই জীবিকা করে। এখানে আপনার একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, এই যে সাম্প্রদায়িক খাগড়াছড়ি সদরে বলেন, গুলমারাতে যতগুলো সাংঘর্ষিক হয়েছে পাহাড়ি, বাঙালি এবং সেনাবাহিনী বইয়ের মধ্যে, আপনি একটা বাঙালি সেতালার এখানে গ্রেপ্তার হয়েছে কিনা, বা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কোনো সেনাবাহিনী টর্চারিং করছে কিনা, বা তাদের আসামিকে ধরার জন্য কোনো এলাকাতে গিয়েছে কিনা বাঙালিদের বাড়িতে, এলাকাতে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, গুইমারাতে এখন বিভিন্ন এলাকাতে সেনাবাহিনী পাঁচ 5 প্লাটুন 7 প্লাটুন সেনাবাহিনী গাড়ি টহল দিয়ে তাদের এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে। এই আতঙ্কটা যদি বাঙালি সেটেলারদেরকে করা হতো, এই সাম্প্রদায়িক দল কখনো হয় না পার্বত্য চট্টগ্রাম।
আচ্ছা, আপনার আমার হাতে একটা কাগজ আছে, যেটা আপনার একটা মামলার কাগজ। এই মামলাটা আপনার করা হয়েছে আপনার গুইমারা থানা। জি এই জি জি মামলাটাতে সম্ভবত সমস্ত আসামি আপনাদের এই উপজাতিরা আছে। জি জি জি। তো আপনার কাছে কি এমন কোনো খবর আছে যে এই ঘটনায় যেহেতু স্যাটেলাররাও জড়িত ছিলেন, সুতরাং স্যাটেলারদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি? না, সেতালাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আমি আরেকটা আরেকটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলি রাশেদ ভাই। আমাদের খাগড়াছড়ি সদরে একটা মামলা হয়েছে, 70 থেকে 80 জনের অজ্ঞাতনামা। এটার একটা ইন্টারেস্টিং বিষয়টা হলো কি জানেন? আহ, নয় নয়নশীলের চয়নশীল যে দর্শনকারী একজনকে ধরা হয়, চয়নশীল এর ভাবাকে দিয়ে তারা 70 থেকে 80 জনের অজ্ঞাতনামা দিয়ে একটা খাগড়াছড়ি সদরে মামলা করেছে। মানে খুবই ইন্টারেস্টিং বিষয় এটা। তাহলে আপনি বিষয়টা দেখে আপনি এই এই মামলাতে সেতালা বাঙালিদেরকে তারা ইনভলভ করাবে না, আমাদের আদিবাসীদের, পাহাড়িদেরকে, উপজাতিদেরকে তারা এসব মামলা থেকে গ্রেফতার করা। আপনি আরেকটা কথা বলি, যারা গুইমারা রামচু বাজার আহত হয়েছে, তারা রুগীর সাথে কিংবা লাশের সাথে যারা হাসপাতালে গিয়েছিল, ঠিক জানেন হাসপাতাল থেকে এসব ছেলেদেরকে ধরে নিয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা কি এটা কোন দেশে হয় এরকম? খুব দুঃখ লাগে যে রুগীর সাথে আত্মীয় স্বজনরা গিয়েছে হাসপাতালে সেবা দেওয়ার জন্য বা সহযোগিত করার জন্য, তাদেরকে পর্যন্ত হাসপাতাল থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনী পুরো হাসপাতালকে ঘেরাও করে রাখছে যে কোনো উপজাতি যাতে তাদের সাথে সাক্ষাৎ করতে না পারে। কোনো সামাজিক সংগঠন, আহ কোনো সংগঠন থেকে, সামাজিক সংগঠন বা কোনো সমাজকর্মী ওখানে যেতে না পারে। পুরো সাথে সদর হাসপাতালকে তারা ঘেরাও করে নজরবন্দি করে রেখেছে। তাহলে এটা কোন দেশে হয়, কোন জেলাতে হয় বাংলাদেশ, আপনি বলেন? আচ্ছা, এখানে আমরা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম বা সরকারের সূত্রে জানতে পারি, যেটা আমাদেরকে জানানো হয় আসলে বাংলাদেশের পাবলিককে, যে পার্বত্য অঞ্চলের লোকজন তারা স্বাধীনতা চায় বাংলাদেশ থেকে। আসলে এই ঘটনাটা কতটুকু সত্য? এটা আমি বলবো বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ একটা আহ মিথ্যা কথা। মানে সত্য না। এটা কেন সত্য না আমি বলবো আপনাকে। পাহাড়ে মানুষ, পাহাড়ি আদিবাসী যারা বসবাস করে দীর্ঘদিন ধরে, এখানকার মানুষরা আপনার শান্তি চায়। সাম্প্রদায়িক দাঙ্গা তারা চায় না, দাঙ্গা চায় না, মারামারি চায় না। কোনো বাঙালি কোনো পাহাড়ি আদিবাসীকে মারো, কোনো আদিবাসী বাঙালি সেটেলারদেরকে মারো, এটা কেউ এখানে চায় না। তারা শান্তি চায়। বিশেষ করে আমি বলবো আদিবাসীরা, তারা কখনো সাংঘর্ষিক চায় না। আর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে কেন আলাদা হবে? পার্বত্য চট্টগ্রামের মানুষ কি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই? পাহাড়ি আদিবাসীরা কি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে? তাদের মধ্যে কি দেশপ্রেম নাই? এটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য, সমতলে বাঙালিদেরকে উত্তেজিত করার জন্য, উগ্র মৌলবাদীদেরকে উজ্জীবিত করার জন্য এটা ওইভাবে করে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়ানো হয়েছে। বাস্তবিক অর্থে এখানকার মানুষরা ওই জিনিসটা অনুভব করে না। পার্বত্য চট্টগ্রাম কখনো বাংলাদেশে আলাদা হতো। তবে আমি আপনাকে বলি, এখানে একটা কথা আছে। এখানে কথাটা হলো, এই যে সেনাবাহিনী দ্বারা আদিবাসীদের উপরে যেভাবে নির্যাতন করা হয়, যেভাবে বাঙালিদের পক্ষ নিয়ে আহ, দেশ রক্ষা নামে পাহাড়িদের উপর নির্যাতন করা হয়, দর্শন করা হয়। তবে আমি এটা ভবিষ্যৎবাণী একটা করতে পারি যে হবে না এটা না। আপনি 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 একটা জিনিস অবজারভেশন করেন, জনগণকে যদি খেপায়, এখানকার জনগণকে যদি বাংলাদেশ খেপাই তোলে, এই দেশের জনগণ, এই পার্বত্য অঞ্চলের জনগণ একদিন এমন হবে যে তারা মরতে বই পাবে। তারা অন্য পন্থা অবলম্বন করতে পারে অদূর ভবিষ্যতে, যদি এইভাবে চলতে থাকে পার্বত্য চট্টগ্রাম। দেখ, এক সময় তো পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর অনেক প্রবলেম ছিল। পরে সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96 সালে আসার পরে শান্তি বাহিনীর সাথে একটা শান্তি চুক্তি করেছিল, সন্তু লারমার গ্রুপের সাথে। জি জি। তাদের এখন কি অবস্থান? বা ওনারা কি আপনাদের সাথে এখনো, কি আপনাদের এই সাধারণ জনগণের সাথে আছেন, নাকি ওনারা আবার ডিভাইডেশন হয়ে যায় এইখানে কোনো কিছু করছে? না, এখানে এখানে জেএসএস যেটা বাংলাদেশ সরকারের সাথে 1997 সালে শান্তি চুক্তি করা হয়, আহ, তারা পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, চুক্তিকে বাস্তবায়ন করার জন্য সরকারের সাথে আহ, দাবি জানিয়ে আছে দীর্ঘদিন ধরে।
আপনি দীর্ঘ বছর ধরে শান্তি চুক্তি কিছু অংশ বাস্তবায়িত হলেও অনেকগুলো অংশ এখনো বাস্তবায়িত হয় নাই। আমাদের এই জায়গাতে আমি আপনাকে একটা আমরা একটু অতীতে ফিরে যাই। 1997 সালে যখন জেসেস সাথে সন্তুল আম্মার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শান্তি চুক্তি করা হয়, এই শান্তি চুক্তিটাকে বাধাগ্রস্ত করার জন্য তৎকালীন সরাসরি আপনার সেনাবাহিনী, সরি, জি, আপনি শুনতে কলটা পাচ্ছেন? কোত্থেকে আসছে? যে আমার এখানে একটা কল আসছে মনে হয়। আচ্ছা, আচ্ছা, আপনি আবার বলতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্ভবত আমাদের ওই ভাইয়ের কাছে কোনো একটা ফোন কল আসার কারণে উনি একটু ব্যস্ত আছেন। তো এর ভিতরে আমি আপনাদেরকে দু চারটা কথা বলে নিই। কারণ হচ্ছে যে আমাদের এই লাইভটাতে আসলে ওনার চেহারা, ছবি বা ওনার নাম আমরা ইউজ করতে পারছি না ওনার নিরাপত্তার খাতিরে। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে যদি ওনার ছবি, নাম এগুলো যদি দেওয়া হয়, হয়তো উনি বা ওনার পরিবারের উপরে নেমে আসতে পারে নিদারুণ নির্যাতন, অথবা অনেক কিছু হতে পারে। কারণ পাহাড়ে যেহেতু এই মুহূর্তে পাঁচটা গ্রুপ সক্রিয়, সুতরাং কোন গ্রুপ কাকে কখন মেরে দিবে কেউ জানে না। সুতরাং উনি একজন স্বাভাবিক নাগরিক হিসাবে উনি হয়তো ওনার দুঃখের কথা, ওনার সম্প্রদায়ের কথা, ওনার পরিবার এবং আশপাশের গ্রামের লোকজনের কথা উনি বলতে সাহস করে আমাদের সামনে এসেছেন। তাই ওনাকে আমরা একটু হাইড করে রেখেছি। অনেক সময় হয়তো ওনার কথাগুলো একটু ইকো হচ্ছে, যে কথা কম শোনা যাচ্ছে, কষ্ট করে আপনারা শুনবেন। কারণ উনি যেই জায়গা থেকে কথা বলছেন সেই জায়গার নেটওয়ার্ক আসলে শতভাগ নিরাপদ নয়, যার কারণে উনি কথাগুলো হয়তো অনেক সময় আস্তে আসছেন। আপনার ওনার কথা আরো দুই একটা প্রশ্ন আমাদের আছে, সেগুলো শুনবো। ওনার আরো কথা আছে, এগুলো শুনবো। এভাবে আমরা চলতে থাকবে। আমরা পুরো উপজাতি যা আছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গার বিভিন্ন লোকদের সাথে কথা বলে এই জিনিসগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রতিনিয়ত। সাথে থাকুন, দেখি আমরা ভাই ফ্রি হয়েছে কিনা। জি ভাইজান। জি, জি। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, আমি ওই ওই আপনি যে প্রশ্নটা করছিলেন, আহ, আপনার 97 সালে যখন শান্তি চুক্তি হয়, এখানে ইউপিডিএফ যে সংগঠনটা মানে জেএসএস থেকে ওই যে পিসিপি করতে সভাপতি ছিল প্রচিত কিশোর। আপনি যদি একটু পার্বত্য জোরে পা- বলতে পারেন। আপনি আপনার ওই প্রসিদ্ধ কিশোর যিনি ইউপিডিএফ এর নেতা ছিল, জি, নেতা জি, আছে এখনো, উনি কিন্তু সন্টু লারমা ছাত্র সংগঠন একটা ছিল সে সময়ে, আপনার পাহাড়ি ছাত্র পরিষদ, ওখানে সভাপতি ছিল। আপনি দেখেন চুক্তি হওয়ার পরে আহ, সেনাবাহিনীর মদতে কিন্তু আহ, রশিদ কিসার সাথে আলোচনা করে ইউপিডিএফ নামে একটা সশস্ত্র সংগঠন জারি করা হয়। এখানে সরাসরি ওই সেনাবাহিনীরা ইনভলভ ছিল এবং তাদেরকে সবকিছু দিয়েছে, তারা ট্রেনিং থেকে শুরু করে তারা সবকিছু দিয়েছে। এখানে কোনো এটা হলো ডিভাইডেড ব্রিটিশরা যেটা করে গেছে। আরেকটা কথা বলি, এখানে যখন ইউপিডিএফ দীর্ঘদিন তাদের সাথে সম্পর্ক যতদিন ভালো ছিল, ইউপিডিএফ সাথে সেনাবাহিনী আহ, ততদিন তাদের সাথে ছিল। আপনি দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িতে আসার পরে যখন আহ, তার দলীয় প্রোগ্রামে যখন জনসমাবেশ করে, ওই সময় কিন্তু ইউপিডিএ সেনাবাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ততা থেকে তাদেরকে দিয়ে হরতালটা ঢাকা হয়। এই হরতালে আওয়ামী লীগের দেখা যায় অনেক নেতাকর্মী আহত হয় এবং প্রধানমন্ত্রী স্বয়ং সেদিন বলে গেছে যে আমি ইউপিডিএফকে দেখে নেব, তারা শক্তিশালী কতটুকু। এরপর থেকে ইউপিডিএফ সাথে সেনাবাহিনীর দূরত্ব বেড়ে যায়। পরবর্তীতে তারা 1819 সালে ইউপিডিএফ ভেঙে আরেকটা গঠন করে, যেটা ইউপিডিএফ গণতান্ত্রিক, সরাসরি তাদের দ্বারা পরিচালিত। এবং তারা তাদেরকে পাশে রেখে, তাদের টেন্টে পাশে রেখে শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হয়। আরেকটা জিনিস বলি, এই যে জেসিস ভেঙে যেটা হলো আপনার মানে জনসংহতি সমিতি, এমএল আর্মা গ্রুপ,
এটাও 111 ছিল, 111 ছিল এটাও। কিছু জাসিস নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সরকার। গ্রেপ্তার করে আহ, তাদেরকে জামিন দেওয়া হয়। জামিন দেওয়ার পরে তারা এই, যেটাকে আমরা সংস্কার নামে চিনি, তারা নিজেদেরকে এমএলএ আমরা বলে দাবি করে আহ, তাদেরকেও তাদের ইনভলভ হয়েছে। আপনি জানেন গণতান্ত্রিক ইউপিদের গণতান্ত্রিক সৃষ্টি হওয়ার পর থেকে পাহাড়ে অনেক মেধাবী ছাত্র যুব সমাজ কিন্তু জীবন দিতে হয়েছে। ইউপিডিএতে অনেক মেধাবী, এই যে আপনার মিঠুন চাকমা নামে একটা ছেলে ছিল, অত্যন্ত একজন ট্যালেন্টেড ছিল, তাকেও এই গণতান্ত্রিকরা হত্যা করে মেরে ফেলা হয়। অত্যন্ত এই ধরনের আচ্ছা, মেধাবী ছাত্র আপনাদের খুবই কম। জ্যাকব চাকমা নামে একজন ছিল যে কারাবন্দী ছিল, 5ই আগস্টের পর জি। তার মুক্তি হয়েছে। সে কি আপনার এখানকার কোন গ্রুপের সাথে আছে? আপনাদের এখানে যে 5টা গ্রুপ আছে। না, উনি তো বিভিন্ন মিডিয়া থেকে উনি তো, ওনাকে তো দেখা যায় যে ইউপিডিএফ সংগঠক হিসেবে উনি এখনো পরিচয় দেন। থাকতে পারে, থাকবে না কেন, যেহেতু উনি আ- সংগঠন দিচ্ছে, সংগঠনের নাম ব্যবহার করছে। উনি আচ্ছা ইউপিডিএফ আচ্ছা। সংগঠক বলে উনি নিজেকে পরিচয় দেন। ভাইজান, আমাদের সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। সুতরাং আপনি যদি এই আমাদের সেটেলার বা দেশবাসী, পুরো দেশবাসী বা আপনাদের কোনো দাবি থাকে, সেটা যদি আপনি একটু বলেন। আহ আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বলবো। আহ আপনারা জানেন আমরা সবাই মানুষ। এখানকার পরিস্থিতি যারা আছে, আর বিশেষ করে আদিবাসী, আদিবাসীদের প্রতি সমতলের সুশীল সমাজ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং দেশবাসীরা যদি এগিয়ে না আসে, তাদের আহ, প্রতিবাদকে, দর্শনের প্রতিবাদকে যদি তারা সমর্থন না করে, পাহাড়িরা প্রতি কয়েক পাহাড়ি এখানে আদিবাসী, তারা কোথায় যাবে? তাদের যাওয়ার জায়গাটা কোথায়? আপনারা যদি এগিয়ে না আসে, এই দেশবাসী যদি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য এগিয়ে না আসে, আমরা আদিবাসীরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে একদিন হারিয়ে যাব। আমরা হারিয়ে যাওয়াটা যদি আপনারা ভালো মনে করেন, এটা আপনাদের জায়গার বক্তব্য হতে পারে, বা আমরা কিন্তু এই দেশে থাকতে চাই। আমাদেরকে আমরা এই 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 অঞ্চলে আমাদের জন্ম, আমরা এই এই অঞ্চলে থাকতে চাই। আমাদেরকে থাকতে দিন সুস্থভাবে, শান্তিভাবে। আমরা শান্তিতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে কষ্ট করে দুবেলা ভাত খেতে চাই না। দেশবাসীর উদ্দেশ্যে আমার আকুল আবেদন, আপনারা পাহাড়ে আদিবাসীদের প্রতি একটা সুদৃষ্টি দিবেন। আপনাদের আপনাদের সুদৃষ্টি আমরা পাহাড়ে শান্তি ফিরিয়ে আসতে পারে বলে আমি মনে করি। এবং আপনি যদি চান তাহলে আপনাদের উপজাতিদেরকে আপনাদের নিজস্ব ভাষায় কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। আমি উপজাতি ভাষাদেরকে কি বলবো এখন বলেন? আমি যেটা বলা শুরুতে বলেছি, আমি আর বলবো না। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের সেই উপজাতি এক ভাইয়ের কথা, যিনি আমাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন। ওনারাও বাংলাদেশের নাগরিক, ওনাদেরও এই দেশে বেঁচে থাকার অধিকার আছে, জায়গা সম্পত্তি দেখার অধিকার আছে, চাকরি বাকরি থেকে খেয়ে পরে বেঁচে থাকার অধিকার আছে। উনি আকুল আবেদন জানিয়েছেন যে আমাদের সহযোগিতা দরকার। আসলে আমরা বাঙালি, সেটেলার বলেন আর বাঙালি বলেন, আমরা যারাই আছি, আমরা যদি 95% হই, মিনিমাম 5% হলে এই উপজাতিরা আছে। ওনাদের দেখে রাখা, ওনাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। ওনারাও আমাদের ভাই, ওনারাও আমাদের বোন, কেউ আমাদের পরিবার। আসলে আমরা সবাই মিলে একটাই পরিবার। পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো রাজ্য নেই যেখানে ছোটখাটো কোনো জনগোষ্ঠী নেই। ছোটখাটো জনগোষ্ঠীগুলো যে দেশেই আছে, যেখানেই আছে, সবাই সেটাকে রক্ষা করার জন্য ব্যস্ত থাকে। আর আমার দেশে আমরা কি করছি? আমরা কি আমাদের এই ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে কি হারিয়ে ফেলতে বসেছি? ওদেরকে কি আমরা উচ্ছেদ করে দিতে চাচ্ছি? দেখেন, এর আগে অনেক সর্বনাশ হয়ে গেছে। সেই কাপ্তাই হ্রদ, সেই হ্রদ করতে গিয়ে প্রায় 2 লক্ষ আদিবাসীকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল, যারা এখন মানবতার জীবন যাপন করছে ইন্ডিয়ার আরেকটি শহরে। তো এভাবে করে কি আমরা কি আমাদের মনুষ্যত্ব প্রমাণ করব, নাকি ওনাদের সাথে আমরা আমাদের ভাই বোনের মতো, একই পরিবারের মতো হয়ে সকলে একসাথে থাকব? সেটাই এখন বিবেচ্য বিষয়। সেনাবাহিনীর কাছে আকুল আবেদন, আপনার দেশের প্রয়োজনে আপনারা কাজ করেন, সারা বিশ্বে শান্তি রক্ষা করেন। সুতরাং আপনারা এই সেটেলার আর আদিবাসী সমস্যার
কে উস্কে না দিয়ে বরঞ্চ ঢাল হয়ে দাঁড়ান, আদিবাসীদের রক্ষা করুন, হয়তো শান্তি ফিরে আসবে। ধন্যবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।